বড় এটাতে না? হ্যাঁ এটা দেন বড়, এই তো বড়। একটু পরে কানে দিই। রেকর্ড কি হচ্ছে? রেকর্ডিংও হচ্ছে। পার্টিসিপেন্ট এটা কই? পার্টিসিপেন্ট কালকে তো পার্টিসিপেন্ট এটা ছিল ফাতেমা, পার্টিসিপেন্ট এটা তো ছিল, এখন কই সেটা? এই যে এখানে দিলে আসে। হ্যাঁ, এটাই থাক। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপস্থিতি তো খুব মিস কম। কেমন আছেন? হ্যাঁ আছি আল্লাহর রহমতে। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? জি মিস, ভালো আছি। আমরা আর 2-3 মিনিট দেখে তারপরে ক্লাস শুরু করব। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়টা শেষ করে দিব। ছয় জুন আবার কি কেটে গেল? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্টটা কত দূর সবার? কত পর্যন্ত কাজ হলো অ্যাসাইনমেন্টের তোমাদের? ম্যাম আমাদের ফিজিক্স করাটা শেষ হয়েছে, এখন আমরা বায়োলজি শুরু করব আজকে বা কালকে থেকে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেমে পড়লে আমাকে বলো। কালকে 1 নাম্বার প্রশ্নটা আমি ঠিক করে দিয়েছি, সবাই মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে নিও, ঠিক আছে? জি মিস, দেখছি। এ প্লাস বি আমি একটু ধরাই দিই আগে। এ হলো তোমার পাকস্থলী, বি হলো ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এই দুইটার উদ্দীপক দিয়ে এ করবা। এ প্লাস বি, এ পাকস্থলী, বি ক্ষুদ্রান্ত, সময় তারপরে অ্যারো দিয়ে আছে বৃহদান্ত। ধরাই দিলাম, এবার তোমরা সুন্দর করে লিখবা। এটা তোমাদের প্রি টেস্টের জন্য কাউন্ট করা হচ্ছে, প্রি টেস্টের অ্যাসাইনমেন্ট সিকিউ। সব সাবজেক্ট কি পেয়েছো অ্যাসাইনমেন্ট? না মিস, বাকি আছে কয়েকটা। সায়েন্স সব সাবজেক্ট দিয়ে দিয়েছে না? কেমিস্ট্রি, ম্যাথ? না ম্যাম, সব দেয় নাই। হয় নাই। কে কেউ আসবে? আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, এটা তোমাদের এমসিকিউ সিকিউ থাকবে। আজকে চতুর্থ অধ্যায়টা শেষ করে দিতে চাচ্ছি, কেননা এরপরে পঞ্চম অধ্যায়ে চলে যাব। এটা বেশ একটা ইম্পর্টেন্ট ক্লাস। এখনো কেউ আসে না কেন? 10টা 4 বাজে। আর মনে হয় আসবে না, তোমাদের উপস্থিতি একটু কম শুনতেছি।
তাহলে আমরা এখন শুরু করে দিই চতুর্থ অধ্যায়, রক্ত ও রক্ত সঞ্চালন। এটা হচ্ছে লাস্ট ক্লাস আজকে। তোমাদের গতদিনে পড়ানো হয়েছিল কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলটা নিশ্চয় সবাই ক্লিয়ার বুঝেছো না? ওই দিকে তো মোটামুটি খুব সুন্দর করে পড়াই দেওয়া হয়েছে। কার্ডিয়াক সাইকেল থেকে তুমি কিন্তু তোমাদের কিন্তু সিকিউ এমসিকিউ দুইটাই আসবে। আর আজকে যেটা পড়াবো হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন, এটা থেকেও কিন্তু সিকিউ এমসিকিউ আসবে। হার্টবিটের ওই কার্ডিয়াক চক্রের পরের অংশটাই দেখো, হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। সবাই পড়া বুঝতে পারছো? এবং উদ্দীপনা পরিবহন, এই অংশটা আজকে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। হার্টবিটের মায়োজেনিকটা কিভাবে নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে, প্রথমে আমরা এই অংশটুকু জানবো যে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে। এটা হলো সিকিউ জ্ঞান স্তরের প্রশ্নে আসবে। সিকিউর জ্ঞানে তোমরা এটা পাবে অনেক সময় যে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে বা হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ কি। হার্টবিট শব্দটা না থাকলো, শুধু থাকতে পারে মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি। এইটা কাকে বলা হচ্ছে? মানব দেহ, ধরো আমাদের মানব দেহে সাধারণত হার্ট বিট হয়, তাই না? প্রতিনিয়ত আমাদের হার্টের সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। এই বাইরের কোনো এই সংকোচন প্রসারণটা হওয়ার সময় কি হচ্ছে? হৃদস্পন্দন হয়, তাই না? বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া যখন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেই হওয়াটাকে বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। অর্থাৎ মানব দেহে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, মানব দেহের বাইরে কোনো উদ্দীপনা ছাড়া সবাই দেখতে পারছো হৃৎপিণ্ডের ক্রিয়া? কথা বলো না কেন? জি ম্যাম। হৃৎপিণ্ডের ক্রিয়া, মানব দেহের বাইরে কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া যখন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, স্বয়ংক্রিয়, বোঝো? স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হচ্ছে হার্ট মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে এই সংজ্ঞাটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলি যে আমাদের হার্টের ভিতরে সর্বদাই সংকোচন প্রসারণ হচ্ছে। এই সংকোচন প্রসারণটাই তোমার হার্টের বিট দ্বারা সেটা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সেটা কি হচ্ছে? বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া যখন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তখন তাকে বলা হবে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা সিকিউ জ্ঞান স্তরের প্রশ্নে থাকবে। এই অর্থাৎ কোন স্নায়ুতন্ত্র যখন হরমোন, তোমার আমাদের দেহে হরমোন থাকে না, হরমোন থাকে, এনজাইম থাকবে, তাই না? এগুলো ছাড়াই যখন উদ্দীপনাটা নিয়ন্ত্রিত হচ্ছে, হৃদস্পন্দন তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। অর্থাৎ শরীরের ভিতর যে হরমোন থাকছে, তারপরে তোমার স্নায়ুতন্ত্র আছে, এগুলোর কোনোটাই এখানে ক্রিয়া হবে না, নিজে নিজেই এই হৃৎপিণ্ড তার স্বয়ংক্রিয়ভাবে সেই নিয়ন্ত্রণ করবে, সেটাকেই বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখানে হরমোনও করবে না, এনজাইমও করবে না, বা কোনো অঙ্গ এখানে নিয়ন্ত্রণ করবে না, শুধুমাত্র হৃৎপিণ্ডেই এই বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই তার স্বয়ংক্রিয়ভাবে তার স্পন্দনটা নিয়ন্ত্রণ করবে, সেটাকেই বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখান থেকে আরেকটা এমসিকিউ আসবে যে প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীর কিছু রূপান্তরিত হৃৎপেশি দ্বারা
এখান থেকে একটা এমসিকিউটা লিখে নাও। তোমার হৃৎপিণ্ডের প্রাচীর কিছু রূপান্তরিত হৃৎপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে হৃৎপিণ্ডের প্রাচীর কিছু রূপান্তরিত হৃৎপেশি দ্বারা তোমার নিয়ন্ত্রণ করে, সেটাই হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ডের প্রাচীর কিছু রূপান্তরিত হৃৎপেশি দ্বারা মায়োজেনিক নিয়ন্ত্রণ সংগঠিত করে। তাহলে এখানে থাকতে পারে এমসিকিউ প্রশ্ন যে হৃৎপিণ্ডের কোন পেশি দ্বারা সাধারণত মায়োজেনিক নিয়ন্ত্রণ করে। এমসিকিউ প্রশ্নটা থাকতে পারে এই ধরনের যে হৃৎপিণ্ডের কোন পেশি দ্বারা মায়োজেনিক নিয়ন্ত্রণ সংগঠিত হয়। তোমরা সেটা সঠিক উত্তর লিখবে যে হৃৎপেশি দ্বারা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণটা সংগঠিত হয়। তাহলে সঠিক উত্তর হবে হৃৎপেশি। হৃৎপিণ্ডের এক ধরনের বিশেষ পেশি আছে, এই পেশিগুলোকে সম্মিলিতভাবে সংযোগ টিস্যু বলা হয়। অনেক সময় এমসিকিউ বা সিকিউতে প্রশ্ন থাকতে পারে, সিকিউ জ্ঞান স্তরে যেমন মায়োজেনিক থাকলো, সংযোগ টিস্যু কি সিকিউ জ্ঞান স্তরে থাকতে পারে যে সংযোগী টিস্যু কি, সংযোগী টিস্যু কাকে বলা হচ্ছে, সিকিউ জ্ঞান স্তরে থাকতে পারে যে সংযোগী টিস্যু কি। হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের টিস্যু আছে তোমার, যেটা হলো সম্মিলিতভাবে সংযোগ টিস্যু বলা হয়। হৃৎপিণ্ডের অর্থাৎ আমরা এক কথায় বলতে পারবো হৃৎপিণ্ডের বিশেষ টিস্যুগুলোকে আমরা সম্মিলিতভাবে সংযোগী টিস্যু বলে। তাহলে এটার সংজ্ঞাটা কি লিখবে একজন বলো তো? হৃৎপিণ্ডের প্রাচীরে কিছু টিস্যু থাকবে, অর্থাৎ হৃৎপিণ্ডের টিস্যুগুলোকে সম্মিলিতভাবে সংযোগী টিস্যু বলে। এটা কিন্তু সিকিউ জ্ঞান স্তরে থাকতে পারে তোমাদের, আবার এমসিকিউতে থাকতে পারে যে সংযোগী টিস্যু, তাই না? কোথায় পাওয়া যায় সংযোগী টিস্যু? কোথায় পাওয়া যাচ্ছে? হৃৎপিণ্ডে। হার্টের যে টিস্যু সেটাই হলো সংযোগী টিস্যু। এই হৃৎপিণ্ডের বিশেষ টিস্যুগুলোকে সম্মিলিতভাবে সংযোগী টিস্যু বলে। এখান থেকে সিকিউ পাচ্ছে, এমসিকিউ জ্ঞান স্তরের, দুটোই জ্ঞান স্তরের পাবে। এখন আমরা আসি, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু হলো 4 ধরনের। এই যে সংযোগী টিস্যু, এই টিস্যু হলো আবার 4 ধরনের হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু থাকে। 4 ধরনের কি টিস্যু? সংযোগী টিস্যু, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু। এটা দেখবা এসএনএ নোড, এইভাবে তোমাদের 1 নাম্বার হলো এসএনও নোড, অর্থাৎ এটা দেখবা এটাকে বলা হয় সাইনো অ্যাট্রিকুলার নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এসএনএ নোড যেটা, এর পুরো নাম হলো সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা কিন্তু এমসিকিউতেও সিকিউতে দুটোই থাকবে। এসএন শব্দ দেয়া থাকবে যে এসএনটা কি, এসএনটা কোথায় পাওয়া যায়। তোমার হৃৎপিণ্ডে যে সম্মিলিত টিস্যু, সেই সম্মিলিত টিস্যুর একটা হলো এসএন নোড, অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোড, এসএন। আমি সংক্ষেপে এসএন দ্বারা বোঝাচ্ছি তোমাদের। এরপরে থাকবে, এই নিচের দিকে আসলে কি তোমরা বুঝতে পারছো লেখা, না উপরের দিকে যাব? এই সংজ্ঞাটা সবাই লেখেন। হ্যাঁ, সংজ্ঞাটা সবাই লেখা হয়েছে? জি মিস। তাহলে আমি এখন এটা মুছে দিয়ে উপরে আসি। সংযোগী টিস্যু হলো 4 ধরনের, মুখেও বলি আবার লিখেও দিই। সংযোগী টিস্যু হলো 4 ধরনের। একটা হলো, মুখে বলে নিই আগে, সাইনো অ্যাট্রিকুলার নোড, যেটাকে বলা হচ্ছে এসএএন। প্রথমটা হলো সংযোগী টিস্যু,
এটা হলো 4 ধরনের। একটা হলো এসএনএ নোড অর্থাৎ সাইনো অ্যার্টিকুলার নোড। এটার নাম কিন্তু রাখবা, এমসিকিউতে সিকিউতে দুটোতেই থাকবে। সাইনো অ্যার্টিকুলার এসএন, এসএন দ্বারা হয়তো অনেক সময় এমসিকিউ প্রশ্ন থাকবে, এসএন এ নোড কোথায়? সংযোগী টিস্যু হার্টবিটে সংযোগী টিস্যুতে যে নোডটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে এসএন এ নোড। তাহলে এই সাইনো অ্যার্টিকুলার নোডটাকে আসলে কাকে বলা হয়? এখানে 4 ধরনের নোডটা আমি আগে লিখে দিই, তারপরে এদের বর্ণনা করব। 2 নাম্বার হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, AVN, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, AVN, একে প্রকাশ করা হয় সংক্ষেপে AVN। এটা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। আর এসএন নোড হলো সাইনো অ্যার্টিকুলার নোড, AVN হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। 3 নাম্বার হলো বান্ডেল অফ হিজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বান্ডেল অফ হিজ। 4 নাম্বার হলো পার্কিনজি তন্তু। তোমাদের গাজী আজমলের বইয়ে একটু লেখা রয়েছে যে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু বা আঁশ বলা হয় এটাকে। এই 4 নাম্বারটা হলো পার্কিনজি তন্তু। এটাও অনেক রাইটারই আমি ফলো করলাম, এটা আমিও পড়েছিলাম পার্কিনজি তন্তু, কিন্তু ওনার এসে দন্তনটা মিস গেছে, পার্কিনজি তন্তু আছে। এসএন এ নোড, তাহলে আমরা সংযোগী টিস্যু হলো 4 ধরনের দেখছি। এসএন এ নোড হলো সাইনো অ্যার্টিকুলার নোড, AVN হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তু বা আঁশ বলা হয়। তন্তু কিন্তু আঁশ, এটা তোমরা জানো নিশ্চয়। তাহলে হলো এসএন এ নোড হলো সাইনো অ্যার্টিকুলার নোড। এইগুলো যদি সংক্ষেপে চিহ্ন দিয়ে এমসিকিউ প্রশ্ন থাকে তাহলে ভাববা যে এটা হলো হার্টবিটের সংযোগী টিস্যুর ভিতরে আমরা দেখেছি। এটা সঠিক উত্তর হবে। ধরো এসএন তোমার হার্টের অংশ, AVN ও হার্টের ওই যে সংযোগী টিস্যুর অংশ, বান্ডেল অফ হিজ ও পার্কিনজি তন্তু, এই 4টাই তোমার সংযোগী টিস্যু অংশ। যদি এটা জ্ঞান স্তরের এমসিকিউ এমসিকিউতে থাকতে পারে যে এটা কাকে বলা হয়। এখান থেকে আবার রক্তের প্রক্রিয়াটাও অনেক সময় আসতে পারে, ইলেকট্রিক যে প্রবাহটা, সেই প্রবাহটা আমরা লাস্টে দেখাই দিব। এখন আমরা আসি এদের বর্ণনাতে যে এসএন এ নোডটা কাকে বলা হচ্ছে। এই 4টে সবার লেখা হয়েছে, আমি এক একটা বর্ণনা দিব। 4টা লেখা হয়েছে সবার? জি ম্যাম। হ্যাঁ, এসএন এ নোড কাকে বলা হচ্ছে? সাইনো অ্যার্টিকুলার নোড। আর AVN কাকে বলা হচ্ছে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, AVN। এই সংকেত দ্বারাও কিন্তু প্রকাশ করা হবে। তারপরে বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনজি তন্তু, এগুলো কিন্তু সংকেত দ্বারাও তোমার এইভাবে সংক্ষেপে বোঝাতে হবে। এরপরে আমরা আসছি সাইনো অ্যার্টিকুলার নোডের বর্ণনার ক্ষেত্রে কিভাবে সাইনো অ্যার্টিকুলার নোডটা হবে। সাইনো অ্যার্টিকুলার নোড হলো এসএন নোড, আমরা বলবো যে এসএ নোড, আমরা এসএন নোড এটাও সংক্ষেপে বলবো। এটা কি করবে? ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা, ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা। অলিন্দে কি থাকে? মহাশিরা থাকে না? ডাল অলিন্দে কিন্তু তোমার মহাশিরা থাকে। অলিন্দ কোথায় থাকে? হার্টের উপরের অংশটা অলিন্দ না, আর নিচের অংশটা যে মোষাকৃতির, এটাকে বলা হয় নিলয়। তাহলে ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা বা সুপিরিয়র ভেনা কেভা, ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভার কাছে এসএন এ অবস্থিত। এ কোথায় অবস্থিত? এসএন অবস্থিত। তাহলে এর অবস্থানটা আগে আমাদের জানতে হবে যে সাইনো অ্যার্টিকুলার নোডটা কোথায় অবস্থান করে। ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভার কাছে এই এসএন অবস্থান করে। তাহলে এর অবস্থানটা না জেনে তো আগেই আমরা এর বর্ণনায় যাইতে পারবো না যে ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভার কাছে এসএন
অবস্থিত। এইটা তোমাদের আমি মাজেদা বেগম আমার বই থেকে এই ইয়েটা আমি দেখেছি, বিজ্ঞান স্যার পরিবেশ এই নোটগুলো খুব সুন্দর লিখেছে। ওনারটা তোমাদেরকে আমি পরে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, কিন্তু আজমল স্যারের এসে এই নোটটা ভালো করে লেখা নাই, এটা একটু জটিল আছে, তোমাদের মনেও থাকবে না। এই অংশ হলো হৃদস্পন্দনের প্রথম উৎসস্থল। আমাদের যে হৃদস্পন্দন হচ্ছে এই অংশ থেকে তোমার উৎপত্তি হচ্ছে। হৃদস্পন্দনের প্রধান উৎপত্তি স্থলই হলো এই সাইনোঅ্যাপ্টিক্যাল। তাহলে হৃদস্পন্দনের প্রধান উৎসস্থল, এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে যে হৃদস্পন্দনের প্রধান উৎসস্থল কোনটা, সে এসএনএ নোড। তাহলে হৃদস্পন্দনের প্রধান উৎস কোথায় পাইলাম আমরা, এসএনএ নোড। এবং এখানে প্রতি মিনিটে 70 থেকে 80 বার কম্পন প্রবাহ সৃষ্টি হয়। তোমার এতে থেকে 70 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করে। অর্থাৎ এই এসএনএ নোডে 70 থেকে 80 বার তোমার স্পন্দন প্রবাহ সৃষ্টি করে। তাহলে এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি, যে 70 থেকে 80 বার এখানে হৃদস্পন্দন যে প্রথম উৎসটা এই এসএনএ নোড থেকে হবে, এবং হৃদস্পন্দনের প্রতি মিনিটে মানে মিনিটে দেখা যাবে যে এটি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করবে, অর্থাৎ সৃষ্টি হবে। এছাড়াও কি করবে এরা, তোমার হৃদপিণ্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রিত করবে। হৃদপিণ্ডের যে বাকি অংশগুলো থাকবে সেই বাকি অংশের ছন্দটাকে নিয়ন্ত্রণ করবে, ছন্দ নিয়ন্ত্রণ করবে এই তোমার এসএনএ নোড। তাহলে এসএনএ নোডের কিন্তু ভূমিকা অনেক, তাই একে বলা হবে পেস মেকার। তাই এই অঙ্গটাকে বলা হবে পেস মেকার। পেস মেকার এই হৃদপিণ্ডের বাকি অংশে ছন্দ নিয়ন্ত্রণ করে বলে তাই একে পেস মেকার বলা হয়। অর্থাৎ এই কিন্তু খুব এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। অর্থাৎ এটা হলো তোমার ডান অলিন্দের ঊর্ধ্বমহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভার কাছে অবস্থান করবে, এবং হৃদস্পন্দনের জন্য প্রধান উৎসস্থল সেটা কিন্তু তোমার এই এসএনএ নোডের মাধ্যমেই হবে। এখানে মিনিটে 70 থেকে 80 বার তোমাদের হৃদস্পন্দনের যে বিটটা হবে সেটা এখান থেকে হবে, সৃষ্টি হবে, এবং বাকি অংশে যে ছন্দ হৃদস্পন্দনের হবে সেই স্পন্দনটা নিয়ন্ত্রণ করবে কে, এই এসএনএ নোড। এই জন্য একে বলা হবে পেসমেকার বা ছন্দ নিয়ন্ত্রণ। পেসমেকার আবার অপর নাম ছন্দ নিয়ন্ত্রণ। সবাই বুঝতেছো? একটু 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 কঠিন লাগবে, হার্টের বিটের যেহেতু আয়োজন নিয়ন্ত্রণ এটা সংযোগী টিস্যু দ্বারা হবে, এটা সেজন্য এটা একটু আমি আবার বলছি, কারো কোনো সমস্যা আছে বলো? এসএনএ নোডটা বুঝতে কারো অসুবিধা আছে? এসএনএ নোড শব্দ করো না কেন কেউ? আমি অসুবিধা। হ্যাঁ, এসএনএ নোড বুঝেছো যে সাইনো আর্টিকুলার নোড যেটা, সেটাকেই বলা হচ্ছে এসএনএ নোড। এটা হলো ডান অলিতে তোমার ঊর্ধ্বমহাশিরা বা সুপারিয়া ভেনা কাভার কাছে অবস্থান করবে। এটা হলো হৃদস্পন্দনের প্রধান উৎসস্থল। এখানে মিনিটে 70 থেকে 80 বার তোমার হৃদস্পন্দনের যে স্পন্দনটা এখানে হবে, এবং হৃদপিণ্ডের যে বাকি অংশের যে স্পন্দনটা এরা নিয়ন্ত্রণ করবে বলে একে বলা হচ্ছে পেসমেকার বা নিয়ন্ত্রণ, ছন্দ নিয়ন্ত্রণ। তাহলে এই পয়েন্টটা আমরা মুছে দিই, আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসি। দ্বিতীয়টা হবে এভিএন। দ্বিতীয়টা হবে এভিএন। এভিএন এর সংক্ষেপে কি বলা হয় বলো তো? এভিএন এর পূর্ণরূপটা এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, থ্যাংক ইউ। এভিএ আমরা সংক্ষেপেই লিখি যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম। এভিএন হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তাই না? এই এভিএন দ্বারাও কিন্তু অনেক সময় প্রকাশ করা থাকবে এনসিবি কে। এভিএনটা কি? তখন এভিএনটা আমরা কি সংযোগী হৃদপিণ্ডে
হার্টবিটের যে সংযোগী টিস্যু দ্বারা নিয়ন্ত্রণ হয়, সেই সংযোগী টিস্যু হলো AVN, একটা হলো নোড, এটা একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে এই নোড আমরা কাকে বলবো? এখান থেকে যদি সংজ্ঞা আসে, সিকিউতে যদি সংজ্ঞা আসে, তাহলে আমরা এই সংজ্ঞাটা দিব যে AVN নোড কাকে বলা হয়? যে নোড করোনারি সাইনাসের নিকটে আন্ত অলিন্দ প্রাচীর, সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, যে নোড করোনারি সাইনাসের নিকটে আন্ত অলিন্দ প্রাচীর তাহলে যে নোড করোনারি সাইনাসের নিকটে আন্ত অলিন্দ প্রাচীর বা ইন্টার অ্যাট্রিয়াল সেন্ট্রামের পেছনে, আমরা আন্ত অলিন্দ প্রাচীর এটাই দিই, এর পেছনে, মানে অত শব্দ লিখতে গেলে আমরা জায়গা পাচ্ছি না, পেছনে অবস্থান করে তাকে AVN বলে, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বলা হয়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বলে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কাকে বলা হচ্ছে? যে নোড করোনারি সাইনাসের নিকটে আন্ত অলিন্দ প্রাচীরের পেছনে অবস্থান করে তাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বলা হয়। অর্থাৎ ইন্টার অ্যাট্রিয়াল সেন্ট্রামের পিছনে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে তোমার AVN নোড, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ক্লিয়ার হলে? এই SN এর স্পন্দন প্রবাহকে এরা কি করবে? এদের আরেকটা কাজ আছে এখানে, SN হলো অর্থাৎ সাইনো অ্যাট্রিকুলার নোডের প্রবাহকে এরা স্পন্দন প্রবাহকে, সাইনো অ্যাট্রিকুলার যে স্পন্দন হবে সেই স্পন্দন প্রবাহকে এরা গ্রহণ করবে। এদের একটা কাজ হলো তোমার SN এর যে স্পন্দন প্রবাহ হচ্ছে সেটা এরা গ্রহণ করবে এবং নিজেও প্রতি মিনিটে, এবং নিজেও, এখান থেকে কিন্তু একটা MCQ হতে পারে, নিজেও প্রতি মিনিটে 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করবে। 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করবে। তাহলে নিজে SN স্পন্দন প্রবাহকে গ্রহণ করবে, তারপরে নিজেরাও প্রতি মিনিটে 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করবে। এই AVNটা কি করবে? তোমার SN এর স্পন্দন প্রবাহকে আবার গ্রহণ করবে, করে আবার নিজেরাও 40 থেকে 60 বার আবার স্পন্দন সৃষ্টি করবে। সেইটাকে বলা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অর্থাৎ যে নোডটা তোমার আন্ত অলিন্দ প্রাচীরের পিছনে অবস্থান করবে, অর্থাৎ সাইনোয়েড ইন্টার অ্যাট্রিয়াল সেন্ট্রামের পিছনে অবস্থান করবে, সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এবং এই নোডের কাজ হলো SN স্পন্দন প্রবাহকে গ্রহণ করবে এবং নিজেরাও 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করবে। তাহলে সেটাকে আমরা বলছি AVN নোড, অর্থাৎ সেকেন্ড যে নোডটা, সেই নোডটাকে বলা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝছো এটা? যে আন্ত অলিন্দ প্রাচীরের পিছনে যেটা অবস্থান করবে, আর এরা হলো SN, এদের কাজ হবে SN এর নোডের যে স্পন্দন প্রবাহ সেটা গ্রহণ করবে, আবার নিজেরা 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে পারবে। এটাই হলো তোমার AVN এর কাজ বা গুরুত্ব। এখান থেকে MCQ আসলে তোমরা যাতে ভালোভাবে লিখতে পারো। এখন আমরা আসছি থার্ড নাম্বার। আমাদের সময়ও প্রায়, আমরা যাতে এই শেষ করে দিতে পারি আজকে। 3 নাম্বারে আসি আমরা। 3 নাম্বার হলো, থার্ড নাম্বার হলো বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ।
3 নাম্বার হলো বান্ডেল অফ হিজ বা হিজের বান্ডেল, এর অপর নাম হলো হিজের বান্ডেল। এই এটা কাকে বলা হচ্ছে সেটা, এটা কি ধরনের কাজ করবে সেটা আমাদের এখন জানতে হবে। এটা হলো মিনিটে 36 বার, মিনিটে হলো 36 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম। এটা হলো এই বান্ডেল অফ হিজ হলো মিনিটে হলো 36 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম। এবার এভিএন থেকে এভিএন থেকে উৎপন্ন, নিজেরা পারবে হলো 36 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম। আবার এভিএন থেকে উৎপন্ন যে হৃৎপিণ্ডের সংযোগী কলা, এভিএন থেকে উৎপন্ন, আগেরটা কি করছিল এসএন থেকে উৎপন্নটা গ্রহণ করছিল, আর এরা করবে কি এভিএন থেকে উৎপন্ন হৃৎপিণ্ডের সংযোগী কলা, এভিএন থেকে উৎপন্ন হৃৎপিণ্ডের সংযোগী কলা, হৃৎপিণ্ডের সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান ও বাম নিলয় প্রাচীরে বিস্তৃত হয়। আমি এইটুকাকে বুঝাই দিই যে বান্ডেল অফ হিজ হলো তোমার নিজেরাই হলো মিনিটে 36 বার স্পন্দন সৃষ্টি করতে পারে। তাছাড়া এরা কি করবে এভিএন থেকে উৎপন্ন হৃৎপিণ্ডের সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান ও বাম নিলয় প্রাচীরে বিস্তৃত হবে এবং এভিএন থেকে উৎপন্ন স্পন্দনকে, এবং এভিএন থেকে আবার কি করবে এভিএন থেকে স্পন্দনকে নিলয়ের প্রাচীরে ছড়িয়ে দিতে সক্ষম, তাই তাকে বলা হচ্ছে বান্ডেল অফ হিজ। তাহলে বান্ডেল অফ হিজ কি বুঝলা, যে আমাদের আর 5 মিনিট আছে, এত সময় স্বল্পতার কারণে এসব বোঝানো মুশকিল। বান্ডেল অফ হিজ হলো তোমার এই জিনিসটা মাথায় রাখবা যে এরা নিজেরাই প্রতি মিনিটে 36 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম, সেটাকে হলো বান্ডেল অফ হিজ। এছাড়াও এরা কি করবে যে আগের মতন যেমন তোমার এভিএন কি করছিল যে সাইনোআর্টিকুলার নোডের স্পন্দনটা গ্রহণ করছিল, এখানে কি করবে এভিএন থেকে উৎপন্ন হৃৎপিণ্ডের সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান ও বাম নিলয় প্রাচীরে বিস্তৃত হবে এবং এরা তারপরে এভিএন থেকে স্পন্দনকে নিলয় প্রাচীরে ছড়িয়ে দিতে সক্ষম হয়, তাকে বলা হবে তোমার বান্ডেল অফ হিজ। তাহলে বান্ডেল অফ হিজ বুঝেছো 3 নাম্বার, যে আগেরটা ছিল এসএনটা গ্রহণ করছে, আর এটা হলো এভিএন এর যে স্পন্দন হবে সেইগুলো আবার নিলয়ের প্রাচীরে তোমার ছড়িয়ে দিতে সক্ষম হবে। এক কথায় বলা যায় সেটাই হলো বান্ডেল অফ হিজ। ক্লিয়ার হয়েছে এবার সবাই? জি 3 ম্যাডাম। নাম্বার বান্ডেল অফ হিজ। হ্যাঁ, এটা আরো ক্লিয়ার হবে, আমি ওই বইয়ের ইয়েটা তোমাদেরকে দিয়ে দেব। গাজী আজমল স্যারেরটা একটু জটিল আছে, এটা তোমরা বুঝে মানে পরীক্ষার হলে লিখতে পারবে না। এবার আছে 4 নাম্বার। 4 নাম্বার হলো পারকিনজি তন্তু বা আশু বলা হয় একে। পারকিনজি তন্তু হলো 4 নাম্বার পয়েন্ট হলো পারকিনজি তন্তু, এটাও কিন্তু এই সংযোগকারী টিস্যুর একটা নোড। তাহলে যখন বান্ডেল অফ হিজের শেষ প্রান্তে পারকিনজি তন্তুটা হলো যখন বান্ডেল অফ হিজের শেষ প্রান্তে, অর্থাৎ বান্ডেল অফ হিজ আছে এর শেষ প্রান্তে সূক্ষ্ম তন্তুতে অপর নাম হলো আঁশ, তন্তুতে রূপান্তরিত হয়ে
তন্তুতে রূপান্তরিত হয়ে নিলয়ের ক্যাপিলারি পেশি, নিলয়ের ক্যাপিলারি পেশি, নিলয়ের ক্যাপিলারি পেশিতে এবং পার্শ্বপ্রাচীরে বিন্যস্ত থেকে মিনিটে পেশি এবং পার্শ্বপ্রাচীরে, নিলয়ের পার্শ্বপ্রাচীরে বিন্যস্ত থেকে মিনিটে, প্রতি মিনিটে 30 থেকে 35 বার, প্রতি মিনিটে 30 থেকে 35 বার স্পন্দন সৃষ্টিতে সক্ষম। তাকে বলা হচ্ছে পার্কিনজি তন্তু। সক্ষম তাকে বলা হয় পার্কিনজি তন্তু। তাহলে পার্কিনজি তন্তু কাকে বলা হচ্ছে? যখন বান্ডেল অফ নিচের শেষ প্রান্তে সূক্ষ্ম তন্তুতে রূপান্তরিত নিলয়ের ক্যাপিলারি পেশি এবং পার্শ্বপ্রাচীরে বিন্যস্ত থেকে প্রতি মিনিটে 30 থেকে 35 বার স্পন্দন সৃষ্টিতে সক্ষম, তাকে বলা হচ্ছে পার্কিনজি তন্তু। এছাড়াও এরা কি করছে? এছাড়াও ওরা তোমার হৃৎপিণ্ডের যে স্পন্দন প্রবাহ সেটা দ্রুত নিলয় পেশিতে ছড়িয়ে দিতেও এরা পারবে। অর্থাৎ নিলয়তে এরা হৃৎপিণ্ডের যে স্পন্দনটা দ্রুতভাবে তারা নিলয় প্রাচীরেতে ছড়িয়ে দিতে পারবে, সেটাকেই বলা হচ্ছে পার্কিনজি তন্তু। অর্থাৎ যখন বান্ডেল অফ হিজেটটা শেষ হয়ে যাবে, অর্থাৎ বান্ডেল অফ হিজেট যে স্পন্দনটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সূক্ষ্ম তন্তুতে রূপান্তরিত হয়ে নিলয়ের ক্যাপিলারি পেশি এবং পার্শ্বপ্রাচীরে বিন্যস্ত থেকে প্রতি মিনিটে 30 থেকে 35 বার যে স্পন্দন সৃষ্টি করবে, সেটাকেই বলা হচ্ছে পার্কিনজি তন্তু। তাহলে পার্কিনজি তন্তু তোমরা ক্লিয়ার হলে। এবং এছাড়াও এই পার্কিনজি তন্তু কি করবে? আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন প্রবাহ দ্রুত নিলয়ে পেশিতে ছড়িয়ে দিতেও পারবে এরা। এছাড়া নিলয় পেশিতেও এরা ছড়িয়ে দিতে পারবে, এজন্য এদেরকে বলা হচ্ছে পার্কিনজি তন্তু। তাহলে সবাই বুঝেছো যে পার্কিনজি তন্তুটা আসলে কি? যখন তোমার বান্ডেল অফ হিজের স্পন্দনটা শেষ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমার বান্ডেল অফ হিজের শেষ প্রান্তে যে সূক্ষ্ম তন্তুতে রূপান্তরিত হবে এবং সেটা নিলয়ের ক্যাপিলারি পেশি বা পার্শ্বপ্রাচীরে থেকে প্রতি মিনিটে 30 থেকে 35 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম হবে। এছাড়া নিলয়ের যে হৃৎপিণ্ডের যে প্রাচীরের যে পেশি স্পন্দন হয় সেটা দ্রুত বা নিলয়ে ছড়াই দিতে সক্ষম হবে, সেটাকেই বলা হচ্ছে পার্কিনজি তন্তু। এছাড়াও তোমার হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুর যে বৈদ্যুতিক ইলেকট্রিক আছে, তাহলে আমরা এই 4টা নোট জানলাম। কি কি নোট? এসএন নোট, এভিএন নোট, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তু। সবাই ক্লিয়ার হয়েছে সংযোগকারী 4টা টিস্যু? জি ম্যাডাম। সংযোগকারী, হ্যাঁ বুঝেছো? আমার ছেলেরা কথা বলে না কেন? ছেলেরা বুঝেছে? জি মিস। ম্যাডাম বুঝেছি। হ্যাঁ, Yes, ma'am. তাহলে সংযোগকারী টিস্যু কয়টা? 4টা। এখানে এমসিকিউর একটা প্রশ্ন হবে, এটা নিয়ে একটা তোমার যে হৃৎপিণ্ডের যে সংযোগকারী টিস্যুর যে বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক যে ইলেকট্রিক যে তরঙ্গ প্রবাহ, সেটা এখন দেখাচ্ছি। তরঙ্গ প্রবাহ, ইলেকট্রিক যে তরঙ্গ প্রবাহটা সেটা এইভাবে দেখানো হয়। এস এ এন, এটা হয়তো এইভাবে দেয়া থাকবে, তোমাদের সঠিকটা লিখতে হবে। এস এন এ নোট, তারপরে থাকবে তোমার এ ভি এন নোট, তারপরে থাকবে তোমার বান্ডেল অফ হিজ সিরিয়াল অনুযায়ী, তারপরে থাকবে তোমার পার্কিনজি তন্তু। এইটা যদি সিরিয়ালটা গড়মিল থাকে তাহলে সঠিকটা তোমরা বৃত্ত ভরাট করবা। এই প্রবাহটা সবাই লিখে নাও। এসএনএ নোট, এভিএন নোট, বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু। এই ইলেকট্রিক তরঙ্গ প্রবাহ, সংযোগকারী টিস্যুর ইলেকট্রিক তরঙ্গ প্রবাহ, এটা কিন্তু অনেক বোর্ডের প্রশ্নে আমি দেখলাম। এটা এসএনএ নোট, এভিএন নোট, বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু, এটা এমসিকিউতে এই নোটটা থাকে। এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ অ্যানসার করতে পারবা। এই নোটটা সঠিক হবে এইটা,
সঠিক হলো এসএনএ নোড, তারপরে হলো এভিএন নোড, তারপরে বান্ডেল অফ হিস, তারপরে হলো পার্কিনজি তন্তু। এছাড়াও আমাদের মানবদেহের যেমন হার্ট ফেলিওর, তোমার হার্ট অ্যাটাক, এগুলোর সংজ্ঞা তোমরা পড়ে নিবা। হার্ট ফেলিওর কাকে বলা হয়? ফেলিওর, হার্ট অ্যাটাক, এগুলো সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা আছে এখান থেকে, এগুলো একটু দেখে নিও তোমরা। এই সংজ্ঞাগুলো তোমরা পড়ে ফেলাবা। যেমন হার্ট ফেলিওর, হার্টে যখন তোমার অক্সিজেন ঢোকে না, পর্যাপ্ত অক্সিজেন পায় না, তখন হার্ট ফেলিওর হয়ে যায়, তাই না? আর শরীরে যখন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যখন দূষিত বিশুদ্ধ রক্তের প্রবাহ যখন বন্ধ হয়ে যায়, তখন তোমার হার্টের ফেলিওর হয়। আর হার্ট যখন তোমার এই অ্যাটাক কখন হবে? হার্ট অ্যাটাকটা হবে তোমার যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনটা যখন পাবে না, তখন হার্ট অ্যাটাক হবে। আর হার্ট ফেলিওর হবে দুটোর কারণে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তখন স্বাভাবিকভাবে সে একদম মানে হার্টটা একদম অকেজো হয়ে যাবে, সেই অবস্থায় হবে হার্ট ফেলিওর। আর হার্ট অ্যাটাক হবে যখন সে পর্যাপ্ত অক্সিজেন পাবে না, হার্ট, তখন হবে হার্ট অ্যাটাক। এই দুইটা কিন্তু পার্থক্য আছে, এবং দুইটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই রোগ থেকে কিভাবে উপকার হবে। যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেমন এনজিওপ্লাস্ট, এনজিওগ্রাম, এগুলো দিয়ে হার্ট অ্যাটাকের যে চিকিৎসাটা সেটা করি, তাই না? আর হার্ট ফেলিওরের থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে এর প্রতিকার করা যায়, সেগুলো সুন্দর করে তোমরা শিখে ফেলাবে। রোগ থেকে নিয়ন্ত্রণের উপায়, এগুলো পয়েন্ট আকারে শিখে দিবে। কেননা এই চ্যাপ্টার আসলে এত